সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেছি সূর্যি মামা ওঠার আগে, ওই 5:30টার সময়। তারপর থেকে কাজ চলছে। ওদিক দিয়ে ভোর ভোর ওঠাতে সংসারের সমস্ত কাজকর্ম বাসি হয়ে গেছে। তো এখন এই দেখো, কালকেকার যে সমস্ত জামা কাপড়গুলো বেলায় আমরা স্নান করি, তো আজ শুকনো ছিল, সেগুলোকে না এখন আমি মাঠের পাশে রোদে দিতে এসেছি। আর তোমাদেরকে তো আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমাদের এই দিকটায় যেন সেই সকালবেলা থেকে মানে এই 8টা থেকে পুরো তোমার 4টে অবধি রোদ্দুর থাকে। তাই এই দিকেই জামা কাপড়গুলো মেলে দিই, এতে করে ভালোই শুকিয়ে যায়। তবে সূর্যি মামাটা এখন এইদিকে ঘোরে বলে এরকমটা হয়। গ্রীষ্মকালে কিন্তু আমাদের বাড়ির ভেতরেই রোদ্দুরটা আসে। জানো তো, এইদিকে আসলে না মনটা যেন একটা আলাদাই শান্তি পায়। আমার মন খারাপ দুঃখের সময় যেন এই জায়গাটায় এসে ধুধু মাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তখন মনে হয় সমস্ত মন খারাপ যেন উধাও। চলো তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখায়। এই দেখো, মাঠে সকাল সকালই এনারা এসছেন। ওই 6টার সময় দেখলাম সকলে মিলে ঢুকেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 3জন মহিলা কৃষক এবং 2জন পুরুষ কৃষক মিলেই চাষ করছেন এই মাঠের মধ্যে, মানে এটা জমি বা ক্ষেতের মধ্যে। তো ওনারা কি করছে জানো, মানে 2জন যারা পুরুষ আছেন তারা জানো তো আল কাটছেন, আর মহিলারা ওনারা না আলু বসাচ্ছেন। আলুগুলোকে কেটে কেটে বাটিতে করে নিয়ে নিয়ে বসাচ্ছেন। তো এইগুলো দেখতে ভীষণ ভাল লাগছে জানো। কাজকর্মের ফাঁকে একবার করে ওনাদের দিকে তাকিয়েই বসে থাকি। কতই না কষ্ট করে মানুষগুলো, কতই না পরিশ্রম করে, তারপরেই কিন্তু কিছু টাকা উপার্জন করে। ওই দিক দিয়ে টোটো স্নানের জন্য জল রোদে দিলাম, আর এদিক দিয়ে কড়াইয়ে সার্ফ আর ছাই অনেক সকালে বুলিয়ে রেখেছি। রোদ্দুরটা সেভাবে এদিকে আসেনি বলে এখনো অবধি শুকোয়নি, তাই যেন তো একটু ঘুরিয়ে দিলাম। জানো তো, আজকে হাঁড়িটার মধ্যে সার্ফ ছাই দিয়েছি। নিজের কাছে একটা যেন মনে হচ্ছে অ্যাচিভমেন্ট। কেন জানো তো, বিয়ের পর থেকেই ওই কালি হাঁড়ি পোড়াটা দেখতে আমার একটুও ভাল লাগতো না। কতবার আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এই হাঁড়িটা পাল্টিয়ে নেন, কিছুতেই আমার কথা শোনেনি। তবে জানো তো, যখন হাঁড়িটা ফুটো হয়ে যায় তারপরও প্রায় 1-1.5 বছর আমি আঠা লাগিয়ে লাগিয়ে রান্না করেছি। তবে এখন আবার আরও 2-3 জায়গায় হয়েছে, তাই উনি ওটাকে ছাড়তে বলতে বাধ্য হয়েছেন। তার জন্যই উনি জানো তো ওই হাঁড়িটা নিতে বললেন। এদিক দিয়ে কিন্তু সকলের ব্রাশের মধ্যে মাজন দিয়ে দিলাম। আমাদের 4টে ব্রাশ, 4টে মাজন দিই। কেন জানো তো, আমার শ্বশুরমশাই ব্রাশ করেন না, উনি হাত দিয়ে ব্রাশ করে নেন। এদিক দিয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে, বাসি নাইটি ছেড়ে দিয়েছি। এদিকে আবার বাসি নাইটি ছেড়ে অন্য নাইটিটাও পরে নিয়েছি। ওদিক দিয়ে একদিকে ভাত বসাবো, আর একদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আমার এটা প্রত্যেক দিন সকালের রুটিন, একদিকে ভাত হয় একদিকে চা হয়। কেন জানো তো, টোটোর পাপা 10টার মধ্যে বাড়ি থেকে কাজে বেরিয়ে যান, সেই জন্য জানো তো সকাল সকালই আমাকে ভাতটা করতে হয়, না হলে সময়ের মধ্যে ভাতটা দিতে পারি না। তবে এই যে দুদিকে বসিয়েছি তার জন্য কিন্তু হয়ে গেছে। এদিক দিয়ে টোটোর জন্য কিছুটা জল তুলে রাখলাম, ওকে সেরেল্যাক্স খাওয়াবো, আবার চোখ মুখ ধোয়াবো, সেই জন্য। তারপরে আমাদের জন্য চা করে নেবো, সেই জলটা দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে চা পাতাটাও দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা কিন্তু চিনি ছাড়া চান খান, নুন দিয়ে খান, সেই জন্য ওনার কাপে দেখো নুন দিয়ে দিলাম, আর ওনার চাটা ঢেলে নিচ্ছি। এরপরে জানো তো, চিনি দিয়ে আমার শ্বশুরমশাইয়ের চাটা ফুটিয়ে নেব। সকালে চাটা খাওয়া হলে যেন মনে হয় বড় কাজ হলো। এবার আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য চা ঢেলে নিলাম। ওনার গ্লাসে ওনার চা ঢাললাম, আর আমার কাপে আমার। ওদিক দিয়ে ভাতটা ফুটছে,
ফুটে যাক। এদিক দিয়ে আবার সোজা চলে এসেছি ঘরে বিছানা তুলতে। আমার জানো তো সকালবেলা যদি কেউ এসে আমাকে রিকোয়েস্টও করে যে 5 মিনিট তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে, আমি কিন্তু পারবো না। কারণ কি বলতো, সমস্ত কাজকর্ম কিন্তু আমার স্টেপ বাই স্টেপ। সংসারটা যেন একান্তই আমার, সেই জন্য জানো তো সমস্ত কিছু করতে আমাকেই হয়। একান্তই আমার বলতে কাজের দিকে। তবে জানো তো সংসারের খুঁটিনাটি অনেক কিছু বিষয়ে নিজের ইচ্ছা চাইলেও মন হলেও কিন্তু করতে পারি না, যেহেতু শাশুড়ি মা আছে। এককালে ওনার সংসার ছিল, কাল বলতে কিছুদিন আগে। এদিক দিয়ে আমি সমস্ত কাজকর্ম আজ বেশ সময়ের মধ্যে করে ফেলেছি। রান্না বান্না, খেতে দেওয়া, সকলের সমস্ত কিছু খাওয়া দাওয়া, ধোয়া মাজা হয়ে গেছে। সবজি ঘরে কিছুই নাই। আমার শ্বশুরমশাই কদিন ধরে বলছিল যে সবজি যদি লাগে বলো, ছাদে উঠবো, দিয়ে কটা সিম পেড়ে নেবো। তো ওনাকে আমি বলেছিলাম ঠিক আছে, যখন লাগবে বলবো। আজকে ডোডোর পাপা ছাদে উঠলো, তো আমাকে বলছে ছাদে ওঠো ওঠো, তার জন্যই আরো উঠলাম জানো তো, দুজন মিলে ছাদে। আমার শ্বশুর ছাদে ফসল করেছে সিমে, বুঝেছো বন্ধুরা? সব কিন্তু আমার শ্বশুর মশাইয়ের কাজ। উনি এই ছাদের মধ্যে সিম গাছের চাষ করেছে, মানে নিচ থেকে সিম গাছটা উঠেছে গোড়াটা, তবে ওপরে কঞ্চি এসব দিয়ে উনি কিন্তু এরকম করে দড়ি টাঙিয়ে মাচার মতো করেছে। এই দড়িগুলো দিয়ে দিয়ে এগুলো দিয়ে সিম চাষ হচ্ছে। এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, এবছর শুধু নয়। তো দেখলেই তো ওইদিকে সিম চাষ করেছেন। তো সিমগুলো পেরে আনলাম, খুব একটা ধরেনি, ফুল এসছে, সবে মাত্র ধরা শুরু করেছে। নিয়ে এসে কিন্তু সিম দিয়ে রান্না করব তরকারি। তো এদিক দিয়ে বসিয়েও দিয়েছি, কাটাকুটি ঝটপট করে নিলাম। ওইখানে যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু হওয়ার পরই উঠেছিলাম সবজিগুলো দেখার জন্যই। তো সবজি বলতে কটা সিমই পেলাম, ওই হাতে গুনে 4-5টা মতো। ছাদে ওঠাই হলো আর নামাই হলো, তা সেরকম কিছু হয়নি, মানে ভালোই হলো। যাই হোক, এদিক দিয়ে নেমে কিন্তু রান্নাবান্নার কাজে লেগে গেছি। ও যাই হোক, তোমাদের সঙ্গে যেই কথাটা বলছিলাম, ওই যে বললাম না আমার শাশুড়ি মা শোনো তো সংসারে কিছুই করতে পারেন না, তবে সংসারের হালটা উনিই ধরে রেখেছে। এই সমস্ত কাজকর্মগুলো আমি করলেও কোনো কিছু করতে গেলেও ওনার কাছে পারমিশন নিতে হয়, ওনার কাছে জিজ্ঞাসা করতে হয়, যেহেতু ওনার সংসার। এক এক সময় যেন মনে হয় যে এই সংসারটা আমার নয়, আমার যদি হতো কারণও কিছু জিজ্ঞাসা না করেই করতে পারতাম। তবে আবার এক এক সময় ভাবি না, জিজ্ঞাসা করে করাও ভালো, বাড়ির গুরুজন বলে। এদিক দিয়ে আমার আলু ভাজাটা হয়ে গেছে, ওই যে গাছ থেকে পারলাম সেই শিমগুলো দিয়েই করেছি অল্প করে, মানে দুপুরবেলাটা সবার হবে, রাতের বেলা আর হবে না। আর এই দিক দিয়ে দেখো সয়াবিনগুলো ভেজে নিয়েছি। সয়াবিনগুলো দেখে কি সুন্দর লাগছে বলো, মনে হচ্ছে খায়। আর এদিক দিয়ে তো সয়াবিনের আলুটা ভাজতে বসিয়েই দিলাম, হোক ভাজা, এর ফাঁকে একবার মশলাটা বেটে নেবো, তাহলে কি বলো তো হয়ে যাবে। নাহলে যদি আলুটা বেশি করে সিদ্ধ হতে হতে ইয়ে করি, তখন আলুটা ধরে যাবে, তখন আর হবে না। এখন রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে, একেবারে মশলাপাতি দিয়ে মশলাটা কিন্তু আলুটার সাথে কষিয়ে নিয়েছি। আলুটা যেহেতু বড় বড় করে কেটেছি, একটু বেশিক্ষণ করেই কষালাম, তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম। জানো তো আমার বরমশাই না এই সয়াবিন, ডিম আলুর তরকারি, তারপর চিকেন, এইগুলোতে যেন একটু বড় বড় আলুর পিসই পছন্দ করে, তাই আর কি ওর জন্য একটু বড় বড় করে আলুর পিসগুলো করি। তো এদিক দিয়ে সয়াবিনটা আর আলুটা ভালো করে কষিয়ে নেবো। জানো তো সয়াবিন রান্না করতে গেলে না ভীষণ খাটনি, একবার গরম জল করে ভেজাতে হয়, তারপর চিপে জল ফেলে ভেজে নিতে হয়, মশলা কষিয়ে সয়াবিনটাকেও ভালো করে সময় নিয়ে কষাতে হয়, না হলে কিন্তু একটা আষ্টানি গন্ধ বার হয়, তবে যেন খেতে ভীষণ ভাল লাগে। এদিক দিয়ে আমার হয়ে গেছে সমস্ত কিছু কষানো। তো এই দিক দিয়ে আমি কিন্তু আবার সয়াবিনটাকে নামিয়ে নেব। নামানোর সময় জানো তো একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঘি দিয়েছিলাম, এতে করে টেস্টটা যেন ভীষণ বাড়ে। রান্নায় যদি সয়াবিন, তারপর তোমার হলো এঁচোড়ের তরকারি, এগুলোতে একটু ঘি ফেলে দাও না, তাহলে যেন টেস্টটা ভীষণ বাড়ে, খুব সুন্দর হয় যেন খেতে। তো দেখো ওই দিক দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে রান্নাগুলো করছি,
আমার সিম আলু তো ভাজা হয়ে গেছে, তোমরা দেখলেই। ডালটাও সিদ্ধ করে নিয়েছি গ্যাসে। জানো তো কাঠে সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগে, একবারে জাল দিলে একেবারে উথলে পড়ে যায় ডালটা, তবে মিট 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 করে জাল দিতে হয়। আমি কি করি জানো, সেই জন্য ওই চা করি যে ইয়েটা আছে ওর মধ্যে গ্যাস কমিয়ে জল দিয়ে কিন্তু একদম আস্তে করে ডালটা দিয়ে রেখে দিই, যাতে আস্তে আস্তে সিম 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 করে সিদ্ধটা হয়। তো ওই দিক দিয়ে আমার সিম সিম করে সিদ্ধটা হয়ে গেছে ডালটা। তাও ওই দিক দিয়ে আবারও তেল দিয়ে দিলাম। এবার কিন্তু ডালটা তোমার করে নেব সোমবার দিয়ে দিয়ে লাস্টে একদম ভাতটা করব। ওদিক দিয়ে ডোডোর পাপার আবার কাণ্ড দেখো, কত গাছ কিনে এনেছে বাড়িতে, গাঁদা ফুল, ডালিয়া, বড় ক্যালেন্ডুলা। তবে এগুলো শীতের সিজনের গাছ, সমস্ত গাছই শীতের। এই যে এই প্যাকিংগুলো দেখে কি ভাল লাগছে তাই না বলো? এগুলোর বলছে নাকি কলম করে এনেছে, মানে ওনারাই তোমার একেবারে ওই যে নার্সারি থেকে কলম করে আনেন। তো এইদিকে গাছগুলো সমস্তটাই লাগানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আমি কিন্তু এই যে জার থেকে জলগুলো ভরে নিচ্ছি। এই জল ভরাটাও একটা কাজ জানো, অনেকটা সময় লাগে, তাই জলটাও কিন্তু ভরতে বেশ সময় নিয়ে হাতে আমাকে আসতে হয়। তো বন্ধুরা এখন ডোডো ঘুমোচ্ছে, সন্ধ্যা এখন হলো 6টা। এর মধ্যে কাজকর্মগুলো সেরে নেওয়ারই প্রস্তুতি চলছে। জানো তো সারাদিন কাজকর্মের পর আর শরীর দেয় না, না দিলেও কিন্তু আমাদের ইচ্ছা করে করতে হয় এবং কি নিজেকে স্ট্রং করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সারতে হয়। জানো তো এরকমভাবে কাজকর্মগুলো গুছিয়ে করাটাও কিন্তু একটা সংসারের লক্ষ্মীশ্রী আনার ধরন। আবারও অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার ব্লগটি স্টার্ট করলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 51। আর কিছুক্ষণ পরই কিন্তু 11টা বেজে যাবে। এখন খাওয়া দাওয়া সকলেরই সমস্ত কিছু হলো। সন্ধ্যাবেলায় আজকে পাস্তা বানিয়েছিলাম, সকলেই খেয়েছে। আর আমি জানো তো তোমার বিকেলবেলায় আটাটা মেখে রাখি, সেই জন্য জানো তো অনেকটা আটা মাখা ছিল, তার জন্য রুটিটা করতে হলো। কালকে সকালে সবাই বলেছে খেয়ে নেবে। তো রুটি করার পর জানো তো গ্যাস কীরকম নোংরা হয়, গ্যাসটা পরিষ্কার না করে রাখলে আমার মনে হয় যে রান্নাঘরটা একদম অপরিষ্কার। তাই রান্নাঘরটা জানো তো এরকমভাবে আমি রাতে শোয়ার আগে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু শুতে যাই। তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিও। বাই।